তো আমি শুরু করি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, একটা অবজেক্ট আছে, এই অবজেক্ট একটা সারফেসের উপরে আছে। একটা সারফেসের উপরে আছে, এই অবজেক্টের উপরে আমরা ফোর্স অ্যাপ্লাই করলাম, এফ ফোর্স। এই অবজেক্টের উপরে আমরা এফ ফোর্স অ্যাপ্লাই করলাম। আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম অবজেক্টটা সেদিকে গেল না, ইনফ্যাক্ট অবজেক্টটা কোনো দিকেই গেল না, অবজেক্টে স্ট্যাটিক থাকলো, অবজেক্টটা স্ট্যাটিক থাকলো, অবজেক্টে স্ট্যাটিক থাকলো, অবজেক্টটা স্ট্যাটিক থাকলো, অবজেক্টে স্ট্যাটিক থাকলো, অবজেক্টটা স্ট্যাটিক থাকলো। তো অবজেক্টে স্ট্যাটিক কেন থাকতেছে? নিশ্চয়ই নিশ্চয়ই অবজেক্টের উপরে সারফেস একটা স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করতেছে। আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, অবজেক্টটা সামনে গেল না। আমি এফ ফোর্স অ্যাপ্লাই করলাম, অবজেক্টটা সামনে গেল না, অবজেক্টটা নিজের জায়গায় আছে, অবজেক্টটা নিজের জায়গায় আছে আর অবজেক্টে স্থির আছে। তো অবজেক্টটা কেন স্থির আছে? কারণ আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করতেছি ঠিক সেই পরিমাণ স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স সারফেস অবজেক্টের উপর অ্যাপ্লাই করতেছে। এবার এই যে আমাদের সারফেস আছে, সারফেস কিন্তু অবজেক্টের উপরে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। সাবজেক্ট কেন বলছে, সারফেস অবজেক্টের উপরে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। সারফেস অবজেক্টের উপরে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। কোন দিকে অ্যাপ্লাই করবে? পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে, পারপেন্ডিকুলারলি আপওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করবে। এবার এই রিঅ্যাকশন ফোর্স আর এই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্স, এই রিঅ্যাকশন ফোর্স আর এই স্ট্যাটিক ফ্রিকশন ফোর্সের একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে। এই ব্লু কালারটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স, ব্লু কালারটা হচ্ছে রেজাল্টেন্ট ফোর্সটা। তো এই রেজাল্টেন্ট আর এই রিঅ্যাকশন ফোর্স তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, যেটাকে ল্যামডা দিয়ে এখানে ডিনোট করা হচ্ছে। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যেটাকে ল্যামডা দিয়ে এখানে ডিনোট করা হচ্ছে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশন যেটাকে ল্যামডা দিয়ে এখানে ডিনোট করা হচ্ছে। ভেরি গুড। যদি ভেক্টর পড়তা রেজাল্টেন্ট বিষয়টা ভালো করে বুঝতে পারতাম। রেজাল্টেন্ট বিষয়টা ভেক্টরের মধ্যে খুব ভালো করে পড়ানো হয়েছে। সহজ কথা হচ্ছে দুইটা ফোর্স একটা অবজেক্টের উপর কাজ করতেছে, তাহলে ওই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বের করা সম্ভব, ওই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট ফোর্স বের করা সম্ভব। রেজাল্টেন্ট ফোর্স অবশ্যই দুইটা ফোর্সের মাঝখান দিয়ে যাবে। মাঝখান দিয়ে যাবে মানে একদম মাঝখানে যাবে এরকম না, মাঝখানে কোন এক দিক দিয়ে যাবে। দুইটা ফোর্স আছে একটা অবজেক্টের উপর কাজ করতেছে, ওই দুইটা ফোর্সের রেজাল্টেন্ট বের করা সম্ভব। রেজাল্টেন্টটা ওই দুইটা ফোর্সের মাঝখানে কোন এক দিক দিয়ে যাবে, মানে রেজাল্টেন্টের দিকটা ওই দুইটা ফোর্সের মাঝখান দিয়ে কোন একটা দিকে হবে। এবার ওই রেজাল্টেন্টের মান আমরা বের করতে পারি, রেজাল্টেন্টের মান আমরা বের করতে পারি। রেজাল্টেন্টের মান কিভাবে বের করে? রেজাল্টেন্টের মান বের করে এক্ষেত্রে রেজাল্টেন্টের মানটা হবে এফ এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার এফ এস স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এটা হবে রেজাল্টেন্টের মান, এটা হবে রেজাল্টেন্টের ভ্যালু, এটা হবে রেজাল্টেন্টের ভ্যালু, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড, রেজাল্টেন্টটা কত এটা হচ্ছে সেটা। এখন রেজাল্টেন্টের ডিরেকশনটা অর্থাৎ ল্যামডা, রেজাল্টেন্টের ডিরেকশনটা অর্থাৎ ল্যামডা, রেজাল্টেন্টের ডিরেকশনটা অর্থাৎ ল্যামডা অর্থাৎ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, অর্থাৎ অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। এটা বের করতে হবে। দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এখানে রেজাল্টেন্ট হচ্ছে ব্লু কালার অ্যারোটা, এটা হচ্ছে রেজাল্টেন্ট। এবার রেজাল্টেন্টের ডিরেকশন বলতে আমরা কি বুঝি? ডিরেকশন বলতে আমরা কি বুঝি? ডিরেকশন মানে দিক, ডিরেকশন মানে কি দিক। তো আমরা যদি বলি রেজাল্টেন্ট রিঅ্যাকশনের সাথে ল্যামডা অ্যাঙ্গেলে যাচ্ছে, রেজাল্টেন্ট রিঅ্যাকশনের সাথে ল্যামডা অ্যাঙ্গেলে যাচ্ছে, রেজাল্টেন্ট রিঅ্যাকশন ফোর্সের সাথে ল্যামডা অ্যাঙ্গেলে যাচ্ছে। এখানে কিন্তু আমরা রেজাল্টেন্টের ডিরেকশন দিয়ে দিছি, রিঅ্যাকশন থেকে ল্যামডা অ্যাঙ্গেল হিসাব করলে কিন্তু আমরা রেজাল্টেন্টের ডিরেকশন পেয়ে যাব, আমরা কিন্তু রেজাল্টেন্টের ডিরেকশন পেয়ে যাব যদি আমরা রিঅ্যাকশন থেকে ল্যামডা অ্যাঙ্গেল হিসাব করি। বুঝছো বিষয়টা?
তো তাই বলে ল্যামডাকে কি বলা হচ্ছে? ল্যামডাকে বলা হচ্ছে রেজাল্টেন্টের ডিরেকশন। ল্যামডাকে বলা হচ্ছে রেজাল্টেন্টের ডিরেকশন। তো এই রেজাল্টেন্টের ডিরেকশন কিভাবে বের করতে হয় এটা নিয়েও বিস্তারিত পড়ালেখা আমরা পড়ছি কোথায়? এটা নিয়েও বিস্তারিত পড়ালেখা আমরা পড়ছি হচ্ছে ভেক্টরে। এটা নিয়েও বিস্তারিত পড়ালেখা আমরা পড়ছি হচ্ছে ভেক্টরে। তো ভেক্টর ভালো করে পারলে এই বিষয়টা বোঝা যায়। তাও আমি অল্প স্বল্প করে বুঝাই দিচ্ছি। তো 10 ডিরেকশন সমান সমান কি হবে? জাস্ট ফর্মুলাটা লিখতেছি, ফর্মুলাটা মনে রাখতে পারলে তোমার কাছে এত বুঝতে হবে না। এখানে 10 ডিরেকশন, এটা কার ডিরেকশন? রেজাল্টেন্টের ডিরেকশন। কার সাথে? এই ডিরেকশনটা কার থেকে মাপা হচ্ছে? আর আর এর সাথে অ্যাঙ্গেলটা আছে, আর এর থেকে এত অ্যাঙ্গেল দূরে রেজাল্টেন্টটা কাজ করতেছে, আর এর সাথে এত অ্যাঙ্গেল করে রেজাল্টেন্টটা কাজ করতেছে। তাহলে রেজাল্টেন্টটা কার সাথে? রেজাল্টেন্টের অ্যাঙ্গেলটা মানে ডিরেকশনের অ্যাঙ্গেলটা কার সাথে? আর এর সাথে। তো যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে কি? সিঙ্গেল। তাহলে আর কে আমরা এখানে একা বসাবো। রেজাল্টেন্ট, এটা কার রেজাল্টেন্ট? আর এবং এফএস এর রেজাল্টেন্ট, আর এবং এফএস এর রেজাল্টেন্ট। তো যার সাথে অ্যাঙ্গেল, যার সাথে ল্যামডা, সে থাকবে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে থাকবে সাইন আলফা কজ আলফা। তাহলে এফএস এর সাথে রেজাল্টেন্টের অ্যাঙ্গেল আমরা দিই নাই, ল্যামডাটাকে এফএস এর সাথে আমরা দিই নাই। সুতরাং এফএস এর সাথে আমরা কি দিব? এফএস এর সাথে আমরা দিব সাইন আলফা কজ আলফা। এফএস এর সাথে আমরা দিব সাইন আলফা, এফএস এর সাথে আমরা দিব কজ আলফা, এফএস এর সাথে আমরা দিব সাইন আলফা, এফএস এর সাথে আমরা দিব কজ আলফা। এখানে আলফার পরিচয়টা কি? আলফার পরিচয়টা হচ্ছে যে দুইটা ফোর্সের আমরা রেজাল্টেন্ট বের করতেছি, ওই দুইটা ফোর্সের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে আলফার পরিচয়। এখানে আর এবং এফএস এর রেজাল্টেন্ট বের করতেছি, তো আর এবং এফএস এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে এটাই হচ্ছে আলফা। এখানে আলফা কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা কত? আলফা হচ্ছে 90 ডিগ্রি। তো তাই বলে আমরা এখানের মধ্যে সাইন আলফা না বসে সাইন 90 ডিগ্রি বসাবো, কস আলফা না বসে কস 90 ডিগ্রি বসাবো। তো সাইন 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 আর কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। তো cos 90 ডিগ্রি ভ্যালু যেহেতু 0, এই পুরোটার ভ্যালু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। sin আলফার ভ্যালু কি হয়ে যাবে? এতটুকুর ভ্যালু হয়ে যাবে 1। তাহলে কি থাকতেছে? থাকতেছে শুধুমাত্র fs/r, থাকতেছে শুধুমাত্র fs/r। তাহলে ল্যামডা সমান সমান কি? ল্যামডা সমান সমান হচ্ছে tan ইনভার্স fs/r, tan ইনভার্স fs/r, tan ইনভার্স fs/r। এটা হচ্ছে ল্যামডার ফর্মুলা, এটাই হচ্ছে ল্যামডার ফর্মুলা, এটাই হচ্ছে ল্যামডার ফর্মুলা, এটা হচ্ছে ল্যামডার ফর্মুলা, এটা হচ্ছে ল্যামডার ফর্মুলা। বুঝছো? আশা করি বুঝছো, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ঠিক আছে? তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন পড়াচ্ছিলাম আমি, যেটা হচ্ছে ল্যামডা। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন হচ্ছে রেজাল্টেন্ট, সরি, রিঅ্যাকশন, স্ট্যাটিক ফ্রিকশন, এই দুটোটার রেজাল্ট এবং রিঅ্যাকশন ফোর্স মধ্যবর্তী অ্যাঙ্গেল, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে? আশা করি বুঝছো। অ্যাঙ্গেল অফ ফ্রিকশনের ডেফিনেশনটা লিখলাম। ডেফিনেশনটা পুরোপুরি আমার নিজের হাতে বানানো, তো ডেফিনেশন সবসময় নিজের হাতে বানানো ডেফিনেশন গুলাই ভালো, মনে রাখাও সহজ, পরীক্ষায় ভালো লিখতে পারবা, মার্কসও পাবা।
এরপর আমরা বলবো হচ্ছে অ্যাঙ্গেল অফ রিপোজ। অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ। আচ্ছা, এটা বোঝানোর জন্য ধরা আমি একটা খাতা নিব। এটা হচ্ছে একটা খাতা, একটা নোটবুক, এন্ড আমি ধরো এই নোটবুকের উপর একটা পেন রাখবো, এই নোটবুকের উপর একটা পেন রাখবো। এটা হচ্ছে একটা পেন, আর এটা হচ্ছে একটা নোটবুক। তো নোটবুকটাকে তুমি একটা ইনক্লাইন্ড সারফেস ধরতে পারো। ধরো এটা হচ্ছে কি প্লেন সারফেস, আর এটাকে যদি বাঁকাই দিয়ে এটা কি হয়ে গেল, ইনক্লাইন্ড সারফেস, ইনক্লাইন্ড সারফেস। কারেক্ট। এবার আমি এই পেনটাকে এখানে রাখলাম, কারেক্ট। এই পেনটাকে এখানে রাখলাম। দেখো আমি এখন এটা কি, এটা হচ্ছে একটা প্লেন সারফেস, এটা হচ্ছে একটা আমাদের হরিজন্টাল সারফেস। এবার এটাকে আমরা ইনক্লাইন করতেছি একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, কিন্তু এটাকে ইনক্লাইন করতেছি। দেখো এটা হরিজন্টালের সাথে একটা পার্টিকুলার অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, ঠিক আছে। তো দেখো আমি এতটুকু বাঁকালাম, পেনটা পড়তেছে, পেনটা কিন্তু পড়তেছে না, পেনটা কিন্তু স্ট্যাটিক আছে, ঠিক না। কিন্তু আমি যদি এর থেকে বেশি অ্যাঙ্গেল করি, তাহলে তাহলে কিন্তু পেনটা পড়ে যায়, তাহলে কিন্তু পেনটা পড়ে যায়। তাহলে যে পরিমাণ অ্যাঙ্গেল করলে, যে পরিমাণ অ্যাঙ্গেল করলে পেনটা স্ট্যাটিক থাকবে, এই প্লেনটা ইনক্লাইন প্লেনের যে অ্যাঙ্গেলটা আছে, ইনক্লাইন প্লেনের যে অ্যাঙ্গেলটা আছে, এই বরাবর যে ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা যত হলে অবজেক্ট তার উপর স্ট্যাটিক থাকে, সেই অ্যাঙ্গেলটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ রিপোজ। বুঝছো? দেখো আমি যদি একদম অল্প পরিমাণ কাজ করি, তাও কিন্তু অবজেক্টটা স্ট্যাটিক আছে। একদম অল্প পরিমাণ কাজ করছে, অবজেক্টটা স্ট্যাটিক আছে। তাহলে এখানের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে, এটা কি অ্যাঙ্গেল অফ রিপোজ হবে? উত্তর হচ্ছে না। আমি সর্বোচ্চ যতটুকু আমি সর্বোচ্চ যতটুকু অ্যাঙ্গেলে আমি সর্বোচ্চ যতটুকু অ্যাঙ্গেলে নিলে আমি সর্বোচ্চ যতটুকু অ্যাঙ্গেলে নিলে এটা স্ট্যাটিক থাকবে। আমি সর্বোচ্চ যতটুকু অ্যাঙ্গেলে নিলে এটা স্ট্যাটিক থাকবে, বা আমি সর্বোচ্চ যতটুকু ইনক্লাইন করলে পেনটা স্ট্যাটিকে থাকবে, সে সর্বোচ্চ অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ কি? অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে the highest angle of inclined surface for which object above it stays static. এটাও আমার নিজের বানানো ডেফিনেশন। তো দেখো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল সারফেস, এটা হচ্ছে আমাদের হরিজন্টাল সারফেস। আর এখানে একটা কি আছে, এখানে একটা ধরো, হ্যাঁ আমি ধরো একটা প্লেন নিলাম, একটা প্লেন নিলাম। এবার প্লেনটাকে আমি কি করব, কাট করব। এবার প্লেনটাকে কি করব, আমি কাট করব, কারেক্ট। প্লেনটাকে আমি কাট করব। প্লেনটাকে আমি কাট করব। এইখানে একটা অবজেক্ট থাকবে, এখানে একটা অবজেক্ট থাকবে, এখানে একটা অবজেক্ট থাকবে, এখানে একটা অবজেক্ট থাকবে, এখানে একটা অ্যাঙ্গেল থাকবে, এখানে একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা। এবার দেখো এটাকে যদি আমরা বেশি কাজ করি, এটাকে যদি আমরা বেশি কাজ করি, তাহলে থিটার অ্যাঙ্গেল বাড়তেছে। যদি কম কাজ করি, তাহলে থিটার অ্যাঙ্গেল কমতেছে, মানে থিটার অ্যাঙ্গেলটা কম হবে। বেশি কাজ করলে থিটার অ্যাঙ্গেল বেশি, আর কম কাজ করলে থিটার অ্যাঙ্গেলটা কম। বেশি ইনক্লাইন করলে থিটার অ্যাঙ্গেল বেশি, আর কম ইনক্লাইন করলে থিটার অ্যাঙ্গেলটা কম। এখন সর্বোচ্চ যতটুকু ইনক্লাইন করলে, যত অ্যাঙ্গেলে সর্বোচ্চ ইনক্লাইন করলে এটার উপর অবজেক্টটা স্ট্যাটিক থাকবে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ রিপোজ। আমি অ্যাঙ্গেল অফ রিপোজ কয়েকবার রিপিট করছি, আশা করি বুঝছো, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। তাহলে আমরা অ্যাঙ্গেল অফ রিপোজ কে ডিফাইন করি এখানে।
ঠিক আছে, আশা করি বুঝছো। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজও বুঝে গেছে, অ্যাঙ্গেল অফ রিপোজও বুঝে গেছে। এবার আমরা পড়বো হচ্ছে মোমেন্টাম। এবার আমরা পড়বো হচ্ছে মোমেন্টাম। তো মোমেন্টাম আমি পড়াইছি আগে, মোমেন্টাম দিয়ে আসলে আমরা কি বুঝি এসব কিছু আমি পড়াইছি আগে। তো এবার হচ্ছে মোমেন্টাম আমরা আরেকটু অ্যাডভান্স জিনিস পড়বো। মোমেন্টাম ফান্ডামেন্টালি কি বোঝায় এটা আগে পড়াইছি। মোমেন্টাম ফান্ডামেন্টালি এটা বোঝায় যে একটা মুভিং অবজেক্টকে থামানো কতটা কঠিন, একটা মুভিং অবজেক্টকে থামানো কতটা কঠিন এটাই আমরা মোমেন্টাম থেকে বুঝতে পারি। ঠিক আছে, তো আমি এটা তোমাকে বুঝাইছিলাম ট্রাক আর রিক্সা দিয়ে, ট্রাক আর রিক্সা দিয়ে। ঠিক আছে, আমি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করছিলাম যেখানে রিক্সাটাকে থামানো ট্রাককে থামানো হচ্ছে কঠিন হয়ে গেছে। কেন রিক্সাকে থামানো ট্রাককে থামানো হচ্ছে কঠিন ছিল? বিকজ রিক্সার মোমেন্টাম ট্রাকের মোমেন্টামের চেয়ে বেশি ছিল। ঠিক আছে, কোন একটা অবজেক্ট, দুটো অবজেক্ট দিলাম, দুইটা অবজেক্টের মোমেন্টাম আছে। এবার যে অবজেক্টের মোমেন্টাম বেশি সে অবজেক্টকে থামানো কঠিন, যে অবজেক্টের মোমেন্টাম কম সে অবজেক্টকে থামানো সহজ। তো এতটুকু আমরা জানি। তো আমরা মোমেন্টামকে কি দিয়ে ডিনোট করি? আমরা মোমেন্টামকে ডিনোট করি হচ্ছে পি দিয়ে। মোমেন্টামকে ডিনোট করি হচ্ছে পি দিয়ে। একটা অবজেক্টের মাস যদি এম হয় আর তার ভেলোসিটি যদি ভি হয়, তাহলে তার মোমেন্টাম হবে এম ভি, তার মোমেন্টাম হবে এম ভি, তার মোমেন্টাম হবে এম ভি। এখানে ভি হচ্ছে ভেলোসিটি, ভি হচ্ছে ভেলোসিটি, আর এম হচ্ছে কি? এম হচ্ছে মাস, এম হচ্ছে মাস, আর পি হচ্ছে, পি হচ্ছে, পি হচ্ছে মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম, পি হচ্ছে মোমেন্টাম। কোন একটা অবজেক্টের মাস যদি এম হয়, ভেলোসিটি যদি ভি হয়, তাহলে তার মোমেন্টাম হচ্ছে p is equals to mv, p is equals to mv, p is equals to mv, p is equals to mv। ওকে, এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। কনজারভেশন অফ মোমেন্টাম আসলে কি বোঝায়? কনজারভেশন অফ মোমেন্টাম বোঝায় যে ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম ইজ ইকুয়ালস টু ফাইনাল মোমেন্টাম। একটা অবজেক্টের মোমেন্টাম, একটা অবজেক্টের শুরুতে যে মোমেন্টাম পরেও সেই মোমেন্টাম, এটাই হচ্ছে কি কনজারভেশন অফ মোমেন্টাম, এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, এটাই হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। একটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম সেম হয়, এটাকে কি বলা হয়? কনজারভেশন অফ মোমেন্টাম। তো এটা আমরা সিঙ্গেল অবজেক্ট দিয়ে আগে চিন্তা করতেছি, কিছুক্ষণ আগে সিঙ্গেল অবজেক্ট দিয়ে বুঝাইছি যে কনজারভেশন অফ মোমেন্টাম কি জিনিস। সিঙ্গেল অবজেক্ট মানে কি? সিঙ্গেল অবজেক্ট মানে হচ্ছে একটা অবজেক্ট। সিঙ্গেল অবজেক্ট মানে কি? সিঙ্গেল অবজেক্ট মানে হচ্ছে একটা অবজেক্ট। ধরো এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। এই অবজেক্টের উপর ধরো আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, এই অবজেক্টের উপর ধরো আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম না, কোনো ফোর্স অ্যাপ্লাই করলাম। অবজেক্টের মাস m, অবজেক্টের ভেলোসিটি u, এটা হচ্ছে অবজেক্টের ইনিশিয়াল ইনিশিয়াল মাস, আর এটা হচ্ছে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি। এরপরে ধরো, আচ্ছা আমরা এইভাবে চিন্তা করি, হ্যাঁ, এটা হচ্ছে অবজেক্টের মাস, এটা হচ্ছে অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটি, আর এটা হচ্ছে অবজেক্টের মাস, আর এটা হচ্ছে অবজেক্টের ফাইনাল ভেলোসিটি। তো এখন যদি আমি তোমাকে বলি ইনিশিয়াল মোমেন্টাম বের করো, তুমি মাসের সাথে ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করবা, মাসের সাথে ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে ইনিশিয়াল মোমেন্টাম পাবা। মাসের সাথে তুমি ফাইনাল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করো, মাসের সাথে তুমি ফাইনাল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে তুমি ফাইনাল মোমেন্টাম পাবা। মাসের সাথে তুমি ফাইনাল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে তুমি ফাইনাল মোমেন্টাম পাবা। ইনিশিয়াল মোমেন্টাম ফাইনাল মোমেন্টাম আমরা দুটোটা পেয়ে গেলাম, ইনিশিয়াল মোমেন্টাম পেয়ে গেলাম, ফাইনাল মোমেন্টাম পেয়ে গেলাম। এবার এখানে f সমান সমান হচ্ছে 0, মানে এখানে অবজেক্টের উপর কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, এখানে অবজেক্টের উপর কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই করা হয়নি, এখানে অবজেক্টের উপর কোনো প্রকার ফোর্স অ্যাপ্লাই করা হয়নি। আচ্ছা,
আমরা অবজেক্টের ইনিশিয়াল মাস ধরো m1 ধরি আর অবজেক্টের ফাইনাল মাস ধরো m2 ধরি, অথবা ইনিশিয়াল মাস আমরা mi ধরি, ফাইনাল মাস আমরা mf ধরি। ইনিশিয়াল মাস mi, ফাইনাল মাস mf, ঠিক আছে। এবার যদি আমি ফোর্সের দিকে যাই, হোয়াট ইজ ফোর্স? ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ফোর্স হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তো আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই, তার মানে মোমেন্টামের চেঞ্জের রেট কি? শূন্য। ফোর্স মানে হচ্ছে মোমেন্টামের চেঞ্জের রেট। ফোর্স মানে হচ্ছে মোমেন্টামের চেঞ্জের রেট। তো আলটিমেটলি আমি কিন্তু কি পাচ্ছি? আলটিমেটলি আমি পাচ্ছি যে মোমেন্টাম চেঞ্জই হবে না, মোমেন্টামের চেঞ্জ হচ্ছে জিরো। আলটিমেটলি আমি কি পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি যে মোমেন্টাম চেঞ্জই হবে না। আচ্ছা, চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? চেঞ্জ অফ মোমেন্টাম মানে হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। এটা হচ্ছে চেঞ্জ অফ মোমেন্টাম। আর আলটিমেটলি দেখো এখানে কি আসতেছে? আলটিমেটলি এখানের মধ্যে আসতেছে mf, mfv সমান সমান miu, mfv সমান সমান miu। আচ্ছা, এখানের মধ্যে একটা মানে এখানের মধ্যে একটা কোয়েশ্চেনের জায়গা আছে। অনেক একটা কোয়েশ্চেন করে, খুব কিউট একটা কোয়েশ্চেন করে। কোয়েশ্চেনটা হচ্ছে, আমি ফোর্স অ্যাপ্লাই করলাম না, এই যে অবজেক্টটা আছে, অবজেক্টের মাস ইনিশিয়াল মাস mi, ফাইনাল মাস mf, মাস কেমনে চেঞ্জ হয় অবজেক্টের? অবজেক্টের মাস কেমনে চেঞ্জ হয়, এটা হচ্ছে প্রশ্ন। অবজেক্টের মাস কেমনে চেঞ্জ হয়, এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, অবজেক্টের মাস যে চেঞ্জ হয়, এই বিষয়টা তুমি যদি না বুঝো, তাহলে তুমি সিঙ্গেল অবজেক্টের জন্য কনজারভেশন অফ মোমেন্টাম বুঝবা না। ইনিশিয়াল মোমেন্টাম সমান সমান ফাইনাল মোমেন্টাম, এই কনজারভেশন অফ মোমেন্টামটা তুমি ততক্ষণ ধরে বুঝতে পারবা না যতক্ষণ ধরে তুমি এই অবজেক্ট এর মাস চেঞ্জ হওয়ার বিষয়টা বুঝতেছো। তুমি একটা ট্রাকের কথা চিন্তা করো, এই ট্রাকের মধ্যে বালু আছে, এই ট্রাকের মধ্যে বালি আছে, ট্রাকের মধ্যে কি আছে? বালি আছে। এবার ট্রাকটা একটা পার্টিকুলার ভেলোসিটিতে ট্রাভেল করতেছিল, ধরো বৃষ্টি পড়া শুরু হয়েছে। এবার বৃষ্টি যদি পড়ে, এই ট্রাকের মাস বেড়ে যাবে না কমে যাবে? এই ট্রাকের মাস কিন্তু বেড়ে যাবে। যখন ট্রাকের মাস বেড়ে যাবে, স্বাভাবিক ট্রাকের ভেলোসিটিটা কমে যাবে। তো মাস বাড়তেছে, ভেলোসিটি কমতেছে, প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি সেম থাকতেছে, অর্থাৎ মোমেন্টাম সেম থাকতেছে। আশা করি এটা বুঝছো। এবার আরেকটা এক্সাম্পলে যাই। ধরো ট্রাকের মধ্যে বালি আছে। এবার ট্রাক একটা পার্টিকুলার ভেলোসিটিতে যাচ্ছে, আর ট্রাকের যে ট্রাঙ্কটা আছে, মানে ট্রাঙ্কই তো বলে মেবি, হ্যাঁ ট্রাঙ্ক, পেছনে যে জায়গায় বালিটা রাখা হয়েছে আর কি, ওই যে জায়গাটা আছে, ওই জায়গায় ধরো একটা ছোট্ট ফোঁটা আছে, ওই জায়গায় ধরো একটা ছোট্ট ফোঁটা আছে। তো যখন ট্রাক যাচ্ছে, ওই ছোট্ট ফোঁটা দিয়ে বালি পড়তেছে। তো এখানে কিন্তু ট্রাকের মাস কমতেছে, এখানে কিন্তু ট্রাকের মাস কমতেছে, আর ট্রাকের মাস কমার সাথে ট্রাকের ভেলোসিটি ইনক্রিজ হওয়ার সম্পর্ক আছে। ট্রাকের মাস কমলে ট্রাক হালকা হয়ে যাবে আর ট্রাকের ভেলোসিটি বেড়ে যাবে। তাহলে একটা ট্রাক আছে, তার একটা পার্টিকুলার মাস আছে, সে শুরুতে একটা পার্টিকুলার ভেলোসিটিতে চলতেছিল, একটা লিকেজের কারণে বালি ঝরতেছে, তার মাস কমতেছে, সে হালকা হচ্ছে, তার ভেলোসিটি বাড়তেছে। তো শুরুতে একটা মাস ছিল, একটা ভেলোসিটি ছিল, পরে মাসটা কমে গেছে, ভেলোসিটিটা বেড়ে গেছে। তো মাস কমতেছে, ভেলোসিটি বাড়তেছে, আলটিমেটলি মাস আর ভেলোসিটি প্রোডাক্টটা কিন্তু সেম থাকতেছে। তো এভাবে মোমেন্টামটা সেম থাকতেছে, এভাবে মোমেন্টামটা কনজার্ভ থাকতেছে। তো এটা হচ্ছে সিঙ্গেল অবজেক্টের জন্য কনজারভেশন অফ মোমেন্টাম। এটা হচ্ছে সিঙ্গেল অবজেক্টের জন্য কনজারভেশন অফ মোমেন্টাম। আচ্ছা, এবার আমরা মাল্টিপল অবজেক্টের জন্য কনজারভেশন অফ মোমেন্টাম দিব। তো মাল্টিপল অবজেক্টের জন্য যখন আমরা কনজারভেশন অফ মোমেন্টাম দেখবো, তখন আমরা মাল্টিপল অবজেক্টের কোলিশনের উপর ফোকাস করব। তখন আমরা মাল্টিপল অবজেক্টের কোলিশন নিয়ে কথা বলবো। তো ধরো এখানে একটা অবজেক্ট আছে, এটার মাস হচ্ছে m1, এখানে আরেকটা অবজেক্ট আছে, এটার মাস হচ্ছে m2,
এই যে অবজেক্টটা আছে, প্রথম অবজেক্টটা, এটা ধরো ইনিশিয়ালি u1 ভেলোসিটিতে ট্রাভেল করতেছে। এই যে দ্বিতীয় অবজেক্টটা আছে, এটা ধরো ইনিশিয়ালি u2 ভেলোসিটিতে ট্রাভেল করতেছে। এরপর একটা সময় আসে তারা কোলাইড করবে। এরপর একটা সময় আসে তারা কোলাইড করবে। এরপর একটা সময় আসে তারা কি করবে? কোলাইড করবে। তারা কোলাইড করার পরে আবার তারা আলাদা হয়ে যাবে, আবার তারা আলাদা হয়ে যাবে, আবার তারা আলাদা হয়ে যাবে। কোলাইড করার পরে আবার তারা আলাদা হয়ে যাবে। এবার প্রথমটার ভেলোসিটি হয়ে যাবে v1, দ্বিতীয়টার ভেলোসিটি হয়ে যাবে v2। তো কলিশনের আগে এবং কলিশনের পরে তাদের মাস সেম আছে, কিন্তু তাদের ভেলোসিটিটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে কনজারভেশন অফ মোমেন্টাম হবে, কনজারভেশন অফ মোমেন্টাম এই ক্ষেত্রে হবে, কনজারভেশন অফ মোমেন্টাম এই ক্ষেত্রে হবে। ঠিক আছে, আগের বার যেভাবে কনজারভেশন অফ মোমেন্টাম বোঝানোটা সহজ ছিল, যে মাস কমতেছে, ভেলোসিটি বাড়তেছে, এবার একটু ওরকম সহজ না। তুমি মেনে নাও যে কনজারভেশন অফ মোমেন্টাম হচ্ছে। কেন কনজারভেশন অফ মোমেন্টাম হচ্ছে? কারণ এখানে কোনো প্রকার ফোর্স অ্যাপ্লিকেশনের কাহিনী নাই। তোমাকে আমি সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে বুঝাইছিলাম যে ফোর্স টোর্স কিছু অ্যাপ্লাই করতেছি না, এই কারণে মোমেন্টাম সেম। সেম কাহিনী এখানেও, যেখানেও কোনো প্রকার ফোর্স কিছু অ্যাপ্লাই হচ্ছে না, কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে না, এই কারণে মোমেন্টাম কনজার্ভ থাকতেছে। আর মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে এখানে মোমেন্টাম কনজার্ভ থাকতেছে। তাহলে ফাইনালি আমরা যেহেতু মোমেন্টাম কনজার্ভ থাকতেছে, আমরা লিখতে পারি যে ইনিশিয়াল মোমেন্টাম সমান সমান ফাইনাল মোমেন্টাম। 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 ইনিশিয়াল মোমেন্টাম, তো ইনিশিয়াল মোমেন্টাম দিয়ে কি বুঝতেছি? প্রথম অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম প্লাস দ্বিতীয় অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম কিভাবে পাওয়া যায়? মাসের সাথে যদি আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করি, তাহলে ইনিশিয়াল মোমেন্টাম পেয়ে যাব। প্রথম অবজেক্টের মাসের সাথে প্রথম অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করলে আমরা ইনিশিয়াল মোমেন্টাম পেয়ে যাব। দ্বিতীয় অবজেক্টের মাসের সাথে আমরা যদি তার ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করি, আবার বলি ইনিশিয়াল মোমেন্টাম কিভাবে পাই? মাসের সাথে ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করে। প্রথম অবজেক্টের মাসের সাথে যদি প্রথম অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা ইনিশিয়াল মোমেন্টাম পাবো প্রথম অবজেক্টে। দ্বিতীয় অবজেক্টের মাসের সাথে যদি আমরা দ্বিতীয় অবজেক্টের ইনিশিয়াল ভেলোসিটিকে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দ্বিতীয় অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম পাবো। তো দোনোটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টামকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা পুরো ঘটনার ইনিশিয়াল মোমেন্টাম পেয়ে যাব। প্রথম অবজেক্টের মাসের সাথে যদি প্রথম অবজেক্টের ফাইনাল ভেলোসিটি মাল্টিপ্লাই করি, তাহলে ফাইনাল মোমেন্টাম পাবো প্রথম অবজেক্টের। দ্বিতীয় অবজেক্টের মাসের সাথে যদি দ্বিতীয় অবজেক্টের ফাইনাল ভেলোসিটি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা দ্বিতীয় অবজেক্টের ফাইনাল মোমেন্টাম পাবো। প্রথম অবজেক্টের ফাইনাল মোমেন্টাম আর দ্বিতীয় অবজেক্টের ফাইনাল মোমেন্টামকে অ্যাড করলে আমরা টোটাল ফাইনাল মোমেন্টাম পাবো, পুরো ঘটনার ফাইনাল মোমেন্টাম পাবো। পুরো ঘটনার ইনিশিয়াল মোমেন্টাম সমান সমান পুরো ঘটনার ফাইনাল মোমেন্টাম। এটাই হচ্ছে আমাদের মাল্টিপল অবজেক্টের ক্ষেত্রে কনজারভেশন অফ মোমেন্টাম। এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট। এবার আসো, এবার আমরা পড়বো হচ্ছে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের রিলেশন। Relation between kinetic energy and momentum. আসো, কাইনেটিক এনার্জির ইকুয়েশন কি? হাফ mv স্কয়ার অথবা mv স্কয়ার বাই 2, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ইকুয়েশন। আর মোমেন্টামের ইকুয়েশন কি? mv। এবার আমি উপরে নিচে আমি m দিয়ে মাল্টিপ্লাই করব। উপরে নিচে যদি আমি m দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে m স্কয়ার v স্কয়ার আসে উপরে, আর নিচে আসে 2m। তো উপরে আসতেছে mv হোল স্কয়ার। তো mv এর পরিবর্তে আমরা লিখতে পারি না মোমেন্টাম?
তাহলে মোমেন্টাম হোল স্কয়ার ডিভাইডেড বাই 2m, এটাই হচ্ছে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মাঝখানকার সম্পর্ক। তাহলে কাইনেটিক এনার্জি আর মোমেন্টামের মাঝখানকার সম্পর্ক হচ্ছে EK সমান সমান v স্কয়ার ডিভাইডেড বাই 2m। ভেরি গুড। এবার আমাদের এখানে গ্রাফ আঁকতে দিতে পারে, বা গ্রাফটা আমাদের জানা উচিত। আমরা যদি y অ্যাক্সিস বরাবর কাইনেটিক এনার্জিকে বসাই আর x অ্যাক্সিস বরাবর মোমেন্টামকে বসাই, তাহলে আমাদের ইকুয়েশন, তাহলে আমাদের যে কার্ভটা আসবে এটা প্যারাবোলা আসবে। কি আসবে? প্যারাবোলা। এটা কেন প্যারাবোলা আসছে, কেন কার্ভটা এরকম আসছে, এটা তুমি বুঝবা যদি তুমি কনিক্স পড়ো। এটা তুমি বুঝবা যদি তুমি কনিক্স পড়ো। কনিক্স হচ্ছে তোমার ম্যাথ সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার। তুমি কনিক্স পড়লে তুমি এটা বুঝে যাবা যে এখানে কেন প্যারাবোলা আসছে। আমার কনিক্স এর উপর রেকর্ডেড ক্লাস আছে, তুমি চাইলে কনিক্সটা করে ফেলতে পারো। আমার মতে রেকর্ডেড ক্লাস যেগুলো আছে এগুলো তোমরা রুটিন করে একটা করে করে দেখে ফেলো। এর চেয়ে বেটার আর কোনো প্ল্যান হয় না। নিজের পড়া নিজেই শেষ করে ফেললে নিজেরই লাভ। এবার আসো কলিশন। কলিশন, হ্যাঁ কলিশন। কলিশন, তো কলিশন এখানের মধ্যে মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইলাস্টিক কলিশন আর একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। একটা হচ্ছে ইলাস্টিক কলিশন আর একটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। ইলাস্টিক কলিশন মানে কি? ইলাস্টিক কলিশন মানে হচ্ছে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো, কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ ঘটবে না, এটা হচ্ছে ইলাস্টিক কলিশন। আর ইনইলাস্টিক কলিশন হচ্ছে ইনইলাস্টিক কলিশন হচ্ছে ইনইলাস্টিক কলিশন হচ্ছে আহ ইনইলাস্টিক কলিশন হচ্ছে ইনইলাস্টিক কলিশন হচ্ছে তোমার ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আর ফাইনাল কাইনেটিক এনার্জি সেম হবে না, এটাই হচ্ছে ইনইলাস্টিক কলিশন। আচ্ছা, তো এই যে কাইনেটিক এনার্জি চেঞ্জ জিরো, যে কাইনেটিক এনার্জি চেঞ্জ জিরো, এটাকে ইলাস্টিক বলা হচ্ছে। আচ্ছা, কাইনেটিক এনার্জি চেঞ্জ জিরো মানে কি? কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে কি? কাইনেটিক এনার্জি চেঞ্জ মানে হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি মাইনাস ইনিশিয়াল কাইনেটিক এনার্জি। এটা সমান সমান কি? জিরো। এটা সমান সমান জিরো। আচ্ছা, এটা সমান সমান যদি জিরো হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে ফাইনাল কাইনেটিক এনার্জি সমান সমান ইনিশিয়াল কাইনেটিক এনার্জি? তো ফাইনাল কাইনেটিক এনার্জি আর ইনিশিয়াল কাইনেটিক এনার্জি সমান হলে আমরা বলি যে কলিশনটা ইলাস্টিক, আর যদি সমান না হয় তাহলে বলি কলিশনটা ইনইলাস্টিক। কলিশনটা ইনইলাস্টিক, কলিশনটা ইনইলাস্টিক। ঠিক আছে? তো ঠিক আছে, আজকের ক্লাস আমরা এতটুকুই রাখি। থ্যাংক ইউ সো মাচ।